লন্ডনে মা ছেলের আবেগঘন আলিঙ্গন, নেতা কর্মীদের উষ্ণ অভ্যর্থনা। নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিলেন তারেক রহমান। বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। বিস্ফোরক মামলার রায়ের পর ছাড়বে রাজপথ। রাষ্ট্রীয় জুলুমের শিকার হয় এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। পূর্বাচলের প্লটে হাসিনার ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। এস আলমের 2 ছেলে এবং তাকসিমের বিরুদ্ধে আলাদা মামলা। এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে সারা দেশে গণসংযোগ। 71 ও 24-এর ধারাবাহিকতা চান সার্জিস। নতুন সংবিধান প্রণয়নের দাবি। সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক জনগণের সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শারমিন নাসি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর দেখা হলো মা ছেলের। তারেক রহমান ও খালেদা জিয়ার আলিঙ্গনে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। উষ্ণ অভ্যর্থনা জানায় নেতাকর্মীরা। পরে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করান তারেক রহমান। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। বাংলাদেশ সময় বেলা 3টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে হিথ্রো বিমানবন্দরের বাইরে জড়ো হন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ নেতাকর্মীরা। বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খানও। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে মা খালেদা জিয়াকে নিজ গাড়িতে বসিয়ে চিকিৎসার জন্য পূর্ব নির্ধারিত লন্ডন ক্লিনিকে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সবশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফর করেন বিএনপি চেয়ারপারসন। এরপর আর কোনো সফর না হওয়ায় মায়ের সঙ্গে দেখা হয়নি ছেলে তারেক রহমানের। বিএনপির দেয়া তথ্য অনুযায়ী লন্ডন ক্লিনিকে ভর্তির মধ্য দিয়ে চিকিৎসা শুরু হবে খালেদা জিয়ার। সেখানকার চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে মঙ্গলবার রাত 11:15টায় কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশ ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, এমন আশাবাদ জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর গণহত্যাকারী হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানো জনগণ ভালোভাবে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শেষ পর্যন্ত আর ও আমার আশাও করে নাই, ও আমার রেখে একা চলে গেছে। মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আনাসের লিখে যাওয়া এমন চিঠি পড়ে বারবার মূর্ছা যাচ্ছে তার বাবা মা। 5 আগস্ট সকালে চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয় আনাস। আর এই দিনেই গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে। বুধবার সকালে গ্যান্ডারিয়ায় আনাস সহ 4 জন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অসহায় পরিবারগুলো কান্নায় ভেঙে পড়লে সমবেদনা জানান তিনি। মিটপটের রাস্তার মেঝেতে আমার ছেলে এভাবে লুটায় পড়ে রয়েছে। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা এখনো বহাল তবিয়তে আছে। আর ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সমালোচনাও করেন তিনি। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী,
এবং তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জনপ্রিয়তার জন্যই খালেদা জিয়াকে নিঃশেষ করে দিতে চেয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন খালেদা জিয়া। জিয়াউর রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপির নেতা। সংস্কার যতটুকু প্রয়োজন। নেজমুর শেখ, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও আটক ব্যক্তিদের স্বজনরা। এই নিয়ে চলছে সংবাদ সম্মেলন, সরাসরি যাচ্ছি সেখানে। দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য বারংবার তাদের কাছে অনুমতি প্রার্থনা করেছি। তারা আমাদের সাথে কোনো রকমের সাক্ষাৎ, কোনো রকমের আলোচনা, কোনো ধরনের আলোচনায় বসে নাই যেহেতু, তাই আমরা আজকে একটি আন্দোলনের ডাক দিয়েছিলাম। আপামর বাংলাদেশের এই সমস্যা, বিডিআর কার্টিজ, বিডিআর এর মার্ডার, পিলখানা হত্যাকাণ্ড, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম এজেন্ডা হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এজেন্ডা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার। সর্বপ্রথম আমরা ন্যায় বিচার চাচ্ছি, ইনসাফ চাচ্ছি, সত্য উন্মোচন চাচ্ছি। এরই প্রেক্ষিতে আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ, পিলখানা শহীদ, রিমান্ডে নির্যাতনের শহীদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহিম সাহেবের ছেলে, এক দফা ঘোষণা করতেছি, সকল জেলবন্দীদের মুক্তি এবং প্রকৃতপক্ষে কমিশনের মাধ্যমে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। বাংলাদেশের আপামর জনতার দাবি, বাংলাদেশ রাইফেলস বিডিআর নামটি আবার প্রতিস্থাপন করতে হবে। আমরা আগামীকাল ছাত্রদেরকে নিয়ে, আপামর জনতাদেরকে নিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাথে নিয়ে ফ্যাসিস্ট বিরোধী যত ছাত্র সংগঠন আছেন, যত রাজনীতিবিদ আছেন, আপামর জনতা সকলকে সাথে নিয়ে একটি ব্লকেট কর্মসূচি দিয়েছি। আগামীকাল 9 তারিখ কোর্টের মাধ্যমে যদি আমাদের একটি সুষ্ঠু সমাধান না আসে তাহলে ওই ব্লকেটের পরে আমরা মার্চ টু কোর্ট ঘোষণা দিচ্ছি। আপনারা সাংবাদিক, আপনারা আমাদেরকে সার্বিকভাবে সাহায্য, সহযোগিতা এবং পরামর্শ দিবেন বলে আমরা আশাবাদী। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও আটক ব্যক্তিরা সম্মেলন করছিলেন। আমরা সরাসরি সেখানেই ছিলাম। ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পর্কে অবগত নন পররাষ্ট্র উপদেষ্টা, আর এ নিয়ে বাংলাদেশের কিছুই করার নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে মেয়াদ বৃদ্ধির বিষয়টি জানায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। আরও জানাচ্ছেন জানাতুল মোহনা। পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জল ঘোলা কম করেনি নয়াদিল্লি, যার নির্দেশে ছাত্র জনতার রক্তে ভেসেছে রাজপথ। পুলিশের ছোড়া বুলেটে বিদ্ধ হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন অনেক শিক্ষার্থী। গণহত্যা মামলার আসামি হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে বিচার করতে যখন মরিয়া ঢাকা, তখন টালবাহানায় মোদি সরকার।
দ্য হিন্দুস্তান টাইমসের বুধবারের প্রতিবেদন বলছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাইছে, তখন ভিসার মেয়াদ বৃদ্ধির এক খবর এলো। ভারত ঠিক কবে ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিনের জন্য সেসব তথ্য মেলেনি ওই প্রতিবেদনে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত 23 ডিসেম্বর ভারতকে একটি কূটনৈতিক পত্র বা ভার্বাল নোট পাঠায় অন্তর্বর্তী সরকার। সে সময় এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল। নয়াদিল্লির এমন আচরণে বিরক্ত ঢাকা। হাসিনার ভারতীয় ভিসা বৃদ্ধির বিষয়টি পত্রিকা মারফতে জানতে পেরেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে বাংলাদেশের কিছু করার নেই বলে মন্তব্য করেন তিনি। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলার নেই। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মঙ্গলবার 75 জনের পাসপোর্ট বাতিল করার কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর মধ্যে আছে শতাধিক মামলার আসামি শেখ হাসিনার পাসপোর্টও। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজুকের প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন এমন প্রমাণ পেয়েছে দুদক। বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। গেল 26 ডিসেম্বর এ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। ওই দিন জানানো হয়, গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের যোগসাজশে অতি গোপনে 2022 সালের 3 আগস্ট শেখ পরিবারের 6 সদস্যকে 10 কাঠা প্লট বুঝিয়ে দেওয়া হয়। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। নিয়োগ বাণিজ্যের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাসকিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধেও মামলা হয়েছে। ফজলে আদিত্যের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নীতিমালা অনুসরণ না করে অবৈধ উপায়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগের সত্যতা মিলেছে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হাবিবুর রহমান ও আলোচিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ বোর্ডের 10 জনের বিরুদ্ধে। বুধবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসকিম আহমেদ খান সহ 10 জনের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এদিকে ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রীর ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ 29টি ব্যাংক অ্যাকাউন্টে 466 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই অভিযোগে দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে 12টি ব্যাংক অ্যাকাউন্টে 71 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনে মামলা করা হয়। জনাব মোহাম্মদ সাদেক খান সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ইকবালুর রহিম সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অপরাধ করায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংক হ্যাকো অ্যাসালম গ্রুপের আওতাধীন ইসলামিক ব্যাংক থেকে 993 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে অ্যাসালম গ্রুপের 2 ছেলে সহ 54 ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন জেলায় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে গণসংযোগ এবং জনসংযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কি কি দাবিতে গণসংযোগ করা হয়, বিস্তারিত জানাবেন। জি নেন্সি, আপনাকে আমি জানিয়ে রাখি, আসলে আজ কুমিল্লায়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, সেই সাথে জেলা কমিটি এবং মহানগর কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। তারা সকলে মিলে আসলে এখানে এসেছেন জুলাই অভ্যুত্থানের যে 7 দফা, সেই 7 দফা আগামী 31শে আগামী 15 জানুয়ারির মধ্যে যে প্রক্লামেশন অফ জুলাই যে ঘোষণাপত্র গঠন করা, রেগুলেশন যে ঘোষণাপত্র করার জন্য দাবি করেছেন। সেই সাথে কুমিল্লা পুলিশ লাইন থেকে আমরা দেখেছি তারা টাউন হল হয়ে ঈদগাহ, রাজগঞ্জ, কুমিল্লা, তেলেগুনা হতে শুরু করে সকল জনগণের মাঝে লিফলেট বিতরণ করে এবং সেই সময় সেই লিফলেট বিতরণ করার পর টাউন হলে এসে সে বক্তব্য প্রদানের সময় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছি, আপনারা মাঝে মাঝে তা ভুলে যান। এবং সেই সাথে টেন্ডারবাজি শুরু করে যারা এই কি বলে আপনার আমলাতান্ত্রিক জটিলতা সকল কিছু মিলে জুলাই যে অভ্যুত্থান হয়েছিল, সেখানে অভ্যুত্থান আমরা দেখেছি শহীদ আহতদের আত্মহত্যা আমরা শুনতে পাই। আপনারা ভুলে যাবেন না, কুমিল্লা থেকেই যে আন্দোলনের সূতিকাগার তৈরি হয়েছিল শেখ হাসিনা সরকার পতনের, আবারও কোনো যাতে এরকম আন্দোলন না করতে কুমিল্লাবাসী একত্রিত আছে, তারা সে আন্দোলনে আবার মুখিয়ে আছে। তবে একটা জানিয়েছেন কি উনি যে জুলাই যে 15 জানুয়ারির মধ্যে আসলে ঘোষণাপত্র দিতে হবে, যে ঘোষণাপত্র শহীদদের মর্যাদা, সেই সাথে পাকিস্তানি আমলে 1947 সালে 1971 সালের যুদ্ধে এবং 24 গণ অভ্যুত্থানের সুস্পষ্ট ব্যাখ্যা এবং সেই সাথে যারা সমন্বয়ক রয়েছে তাদের নাম নিয়ে আসে ঘোষণাপত্রে, সেই সাথে আবার শহীদ মর্যাদার কথা বলেছেন। আবার একটা কথা তিনি উল্লেখ করছেন যে সংবিধান বাতিল করতে হবে এবং সে গণপরিষদ সংবিধান আসলে এখানে তৈরি করতে হবে। সেই সাথে কুমিল্লা সহকারে সারা বাংলাদেশে যারা আহত এবং শহীদ হয়েছে সকল পরিবারের রাষ্ট্রীয় দায়িত্ব তাদেরকে নেওয়া উচিত ছিল। সরকারকে উদ্দেশ্য করে উনি বলেন এই দায়িত্ব থেকে সরকার এখনো কেন পিছিয়ে আছেন সেটা উনি স্মরণ করে দিয়েছেন, যাতে যারা ছাত্র সমন্বয়ক এবং যারা জাতীয় নাগরিক কমিটি রয়েছে তারা সকলে মিলে আসলে এই দাবি জানিয়েছেন যে কুমিল্লা থেকে যে শহীদ মর্যাদা দেওয়া হোক এবং ঘোষণাপত্র প্রধানের মধ্যে পেশ করা। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ন্যান্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। চলতি অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে 44,000 কোটি টাকা, যা 2023 সালের একই সময়ের তুলনায় 18,000 কোটি টাকা কম। একনেক সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তার আশা রিজার্ভ প্রবৃদ্ধি, রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে অর্থ প্রবাহ বেড়ে যাওয়া সহ বেশ কিছু নিয়ামকের প্রভাবে অর্থবছর শেষে এডিপি বাস্তবায়ন হার বাড়বে। সভায় 4,246 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। শিউলি রায়ের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদ একনে সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় প্রায় 4,246 কোটি টাকার ব্যয়ে 10 প্রকল্পের অনুমোদন দেয়। এই 10 প্রকল্পের মধ্যে 5টি নতুন। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এডিপি বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, প্রকল্প বাস্তবায়ন হার কমলেও সামনে অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। রপ্তানির গতি আবার ফিরে এসেছে, রেমিটেন্স বেশ আগের থেকেও বেশি জোরে বাড়ছে। আমরা দেখেছি যেসব জায়গাতেই রেমিটেন্স আছে সেসব জায়গায় এইসব খাতগুলোতে আর্থিক কর্মকাণ্ড বাড়ে। সে কারণে বোধহয় রেমিটেন্সের একটা প্রত্যক্ষ প্রভাব তো আছে, রেমিটেন্স আমাদের জাতীয় আয়ের অংশ, কিন্তু পরোক্ষভাবে রেমিটেন্স স্থানীয় বিভিন্ন জায়গার অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে। দেশের সার্বিক মূল্যস্ফীতি নিয়ে নিজের অসন্তুষ্টিও জানান পরিকল্পনা উপদেষ্টা। মূল্যস্ফীতি এখনো বেশি আছে, তবে এই মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি গায়ে লাগে যাদের নির্দিষ্ট আয়ের মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম যারা মজুরি দিনের মজুরি করে খায়, সেখানে অন্তত এই পরিসংখ্যান বলছে যে তাদের মজুরির হার কিন্তু 9% মতো বার্ষিক হারে বাড়ছে। তার মতে সুশাসন ও গণতন্ত্রের উত্তরণ ঘটলে দেশের বিভিন্ন সম্ভাবনার কাজে লাগানো সম্ভব। অন্তর্বর্তী সরকারের সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান উপদেষ্টা। সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যাতে উত্তরণ ঘটাতে পারি, অন্তর্বর্তী সরকারের সেটাই একমাত্র
লক্ষ্য হওয়া উচিত। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।